সুস্বাগতম। রামগোপাল ঘোষ ইয়ং বেঙ্গল গ্রুপের স্রষ্টা, একজন নেতা, সমাজ সংস্কারক। তাকে ভারতের ডেমোস্থেনেস বলা হয়। ঘোষ জন এলিয়ট ডি ওয়েটার বিটনকে মেয়েদের স্কুল প্রতিষ্ঠায় সাহায্যকারী অন্যতম ব্যক্তিত্ব বলে জানা যায়। এই প্রগতিশীল জননেতাকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো রামগোপাল ঘোষের সমাজসেবা ও সমাজ সংস্কার। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলার কিরম হলো সুস্বাগতম। রামগোপাল ঘোষ ইয়ং বেঙ্গল গ্রুপের স্রষ্টা, একজন নেতা, সমাজ সংস্কারক। তাকে ভারতের ডেমোস্থেনেস বলা হয়। ঘোষ জন এলিয়ট ডি ওয়েটার বিটনকে মেয়েদের স্কুল প্রতিষ্ঠায় সাহায্যকারীর অন্যতম ব্যক্তিত্ব ছিলেন তিনি। এই প্রগতিশীল জননেতাকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো রামগোপাল ঘোষের সমাজসেবা ও সমাজ সংস্কার। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলা সাহিত্যের ইতিহাসে ঊনবিংশ শতাব্দী ও বিংশ শতক একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দুই শতাব্দীর আর্ধসামাজিক জীবনের নানা জটিলতা, সংস্কারশূন্যতা, কুপ্রথা, বিচিত্র ধর্মীয় সংস্কার ও নানা প্রগতিশীল আন্দোলন ধারা, আবার প্রগতিশীলতার মুখোশ পরা প্রতিক্রিয়াশীল আন্দোলন এই সমাজটিকে কখনো এগিয়ে দিয়েছিল, কখনো বা পিছিয়ে দিয়েছিল। মানুষের নানা বিষয়ে মোহ আর মোহভঙ্গ, আবার মোহ সমাজটিকে ইতিহাসের বুকে নানা রাগিনীতে ঝঙ্কৃত করেছে, সৃষ্টি করেছে বিচিত্র প্রেক্ষাপটে। তারই প্রবলতর প্রতিক্রিয়া বাল্যবিবাহ, বহুবিবাহ, বিধবা বিবাহ, অসম বিবাহ, কুলীন প্রথা, ব্রাহ্মণ্য সংস্কৃতির নানা সীমাবদ্ধতা ও সংকীর্ণতা, আবার অর্থনীতির অব্যবস্থার সুযোগে বাবু সমাজের সৃষ্টি সমাজকে কলুষিত করেছিল। আবার এর থেকে মুক্তির জন্য ইয়ং বেঙ্গল সম্প্রদায়ের সৃষ্টি। এই পরিস্থিতিতেই জন্ম হয়েছিল রামগোপাল ঘোষের। রামগোপাল ঘোষ 1815 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গোবিন্দচন্দ্র ঘোষ। আদি বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরা স্টেশনের সন্নিকটে বাগাটিতে। রামগোপাল ঘোষ হেয়ার প্রিপারেটরি স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং 1824 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ যোগ দেন। এই কলেজে তিনি হেনরি লুই ডিভিয়ান ডিরুজির অধীনে অধ্যয়ন করেন। উদীয়মান তরুণ কবি ডিরিজু 1826 সালে শিক্ষক হিসাবে হিন্দু কলেজে যোগ দেন। হিন্দু কলেজ তথা সমাজে এক নতুন যুগের সূচনা করে। কিশোরীচাঁদ মিত্রের মতে ডিরিজু ছিলেন হিন্দু কলেজের নবযুগের প্রবর্তক। 14 বছর বয়সে রামগোপাল ঘোষ যখন হিন্দু কলেজে পড়তে এলেন, তখন হিন্দু কলেজে পড়াতে এলেন ডিরিজু। রামগোপালের বাকি জীবনের উপকরণ সংগঠিত হলো এই সংস্রব থেকে। যে কতিপয় বালক ডিরিজির দিকে বিশেষভাবে আকৃষ্ট হয়েছিল, রামগোপাল তাদের মধ্যে একজন অন্যতম। রামগোপালের আশ্চর্য মেধাশক্তির পরিচয় পেয়ে ডিরিজু তাকে বিশেষ স্নেহের চোখে দেখতেন এবং ছুটির পর তার সঙ্গে মিলিত হয়ে তৎকালীন প্রসিদ্ধ ইংরেজ দর্শনকার ও সুখবিদিকের গ্রন্থাবলী পাঠ করতেন। এরপরে ধীরে ধীরে রামগোপাল অনুগত শিষ্যের মতো ডিরিজু
অনুবর্তন করতেন। ডিরিজু অনুগামী রামগোপাল ঘোষ ছিলেন একজন সুবক্তা, সাংবাদিক ও রাজনীতিক, আবার অপরদিকে সমাজ সংস্কারক। তিনি ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ইয়ং বেঙ্গলের মুখপাত্র, বেঙ্গল স্পেক্টর এর সম্পাদক ছিলেন রামগোপাল ঘোষ। এই পত্রিকায় বিভিন্ন বিষয়ে সংবাদ ছাড়াও গুরুত্বপূর্ণ বিবিধপত্র প্রকাশিত হতো। বিতর্কমূলক বিবিধপত্র ছিল এই কাগজের অন্যতম আকর্ষণ। শুধু প্রশাসনিক, রাজনৈতিক বা অর্থনৈতিক বস্তু নয়, সামাজিক, ধর্মীয়, বিদ্বেষী বিষয়েও গুরুত্বপূর্ণ পত্র প্রকাশিত হতো। এই সমস্ত পত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পুনর্বিবাহ সংক্রান্ত পত্রটি। এই পত্রপ্রেরকের নাম ছিল না, কিন্তু বিধির বিষয়বস্তু ছিল বৈপ্লবিক। পত্রলেখক বিদ্যাসাগরের বিধবা বিবাহ সম্পর্কিত প্রস্তাবে প্রায় 13 বছর আগে নারদ শঙ্খ লিখিত যাজ্ঞবল্ক্য ও হরিত প্রমুখ মুনিগণের স্ব সংহিতায় প্রকারান্তরে পুনর্ভবা বিবাহের প্রতি সমর্থনের কথা উল্লেখ করেছেন। এইসব বিধিপত্র সংবাদপত্রে প্রকাশ করে জনমত গঠন করতে সচেষ্ট হয়েছিলেন রামগোপাল ঘোষ। তিনি যথেষ্ট সমাজ সচেতনার পরিচয় দিয়েছিলেন, তবে সমাজ ও ধর্ম সম্পর্কে ডিরিজু ছাত্রদের মধ্যে প্রথম দিকে যে উগ্রতা ছিল, পরবর্তীকালে তা অনেকাংশে হ্রাস পাইছিল। তবে তৎকালীন সমাজ, পরিমণ্ডল এবং পারিপার্শ্বিক চাপ রামগোপালের সমাজ মানুষকে যথেষ্ট প্রভাবিত করেছিল। বিধবা বিবাহ সংক্রান্ত আইনটি 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই গৃহীত হয়। বিদ্যাসাগরের চেষ্টায় আইনটি বিধিবদ্ধ হয় এবং তিনি এই বছরই 7ই ডিসেম্বর প্রথম বিবাহ দেন। শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে পলাশডাঙ্গা নিবাসী ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের 12 বছরের বিধবা মেয়ে কালীমতি কন্যার মাতার নিমন্ত্রণ পেয়ে 12 নং সুকিয়া স্ট্রিটের বিবাহ বাসরে রামপ্রসাদ রায়, পেরিচাঁদ মিত্র প্রমুখের সঙ্গে এসেছিলেন রামগোপাল ঘোষ। তবে বিদ্যাসাগরের অনেক আগে রামগোপাল ঘোষ বিধবা বিবাহের সপক্ষে আন্দোলন সংগঠন করেছিলেন। 1843 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি বেঙ্গল স্পেক্টরের এক পথে সামাজিক বিদ্রোহের সুর প্রবলভাবে ধ্বনিত হয়েছে। রেনেসাঁসের যুগে নারীরা নব মূল্যায়ন ঘটে। নারীকে ভোগ্য বস্তুর স্তর থেকে উন্নীত করে মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন রেনেসাঁস হিউম্যানিস্ট ইয়ং বেঙ্গল সম্প্রদায়ও অনুরূপভাবে নারীর মানবিক অস্তিত্বের স্বীকৃতি কামনা করেছেন। শাস্ত্রের জন্য মানুষের জন্য নয়, শাস্ত্রের জন্য মানুষ নয়, মানুষের জন্য শাস্ত্র। তাই ইয়ং বেঙ্গল সম্প্রদায় শাস্ত্রকে দূরে রেখে মানবিক মহিমার প্রতিষ্ঠা কামনা করেছেন, কেননা তারা উপলব্ধি করেছেন যে নারী মুক্তির মধ্যে সমাজ জীবনের অগ্রগতি শক্তি নিহিত আছে। তাই নারীকে পিছনে ঠেলে রাখলে সমাজ পশ্চাতে পড়ে থাকবে। এই সমাজ সচেতন করার কাজ ইয়ং বেঙ্গল নানাভাবে করে গেছেন। শুধু ধর্ম সংস্কার নয়, হিন্দু সমাজের কুসংস্কার, অন্ধকার দূর করার জন্য প্রয়োজন সমাজ সংস্কারের, একথা উপলব্ধি করেছিলেন রাজা রামমোহন রায়। এই সংস্কারের ধারা অব্যাহত ছিল রামমোহন রায় এর বিদ্যাসাগর এবং কেশবচন্দ্রের যুগ পর্যন্ত। এই সময়কালে রামমোহন বিদ্যাসাগরের সমাজ সংস্কারের মধ্য দিয়ে সেতুবন্ধন করেছিলেন। তিনি হলেন রামগোপাল ঘোষ। তিনি একদিকে যেমন ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন, রামমোহনের সঙ্গে সতীদাহ প্রথা নিবারণের সমর্থকও ছিলেন, অপরদিকে বেঙ্গল স্পেক্টরের সম্পাদক হিসাবে বিদ্যাসাগরের বিধবা বিবাহের সপক্ষে জনমত গঠন করেন। উভয় ক্ষেত্রেই তার ভূমিকা অসামান্য। শুধুমাত্র নারীর স্বার্থ রক্ষা নয়, ইয়ং বেঙ্গল রায়ত বা কৃষকদের অত্যাচারের বিরুদ্ধেও লেখনী ধারণ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত একটি রায়তদের স্বার্থবিরোধী ব্যবস্থা, এ কথা জোরালো ভাষায় বলেন রামগোপাল ঘোষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসায়ী চরিত্রটি তিনি সর্বসমক্ষে তুলে ধরেন।
কোম্পানির মদতপুষ্ট জমিদারদের অত্যাচার থেকে রায়তদের মুক্তির জন্য তিনি বিচার ব্যবস্থার উন্নতি সাধনের দিকে বেশি দৃষ্টি নিক্ষেপ করেন। ন্যায় নীতি প্রতিষ্ঠা সরকারের প্রাথমিক উদ্দেশ্য। এর জন্য শাসিত জনগণের সঙ্গে সরকারের পরিচিতির যথেষ্ট প্রয়োজন, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেই। এই ধরনের কোম্পানির বিরোধিতা করে তার বণিক রীতি সর্বস্ব মনোভাবটি নগ্ন করার প্রচেষ্টায় মধ্যে রামগোপাল ঘোষ তথা ইয়ং বেঙ্গলের স্বদেশিকতার পরিচয় পাওয়া যায়। চিরস্থায়ী বন্দোবস্তে রায়তদের দুরবস্থার ছাড়া 1842 সালের 1 নভেম্বর থেকে রামগোপাল ঘোষ তার পত্রিকা বেঙ্গল স্পেক্টেটরে মিয়াজান নামে জৈনক রায়তের উপর হুগলি জেলায় এক জমিদার অত্যাচারের বর্ণনা কয়েক সংখ্যা ধরে প্রকাশ করেন। সংবাদটি পরিবেশনের মধ্য দিয়ে ইয়ং বেঙ্গলের গণদর দৃষ্টিভঙ্গি এবং মানবমুখীন চিন্তা প্রকাশিত হয়েছে। 1846 খ্রিস্টাব্দে নিমতলা শ্মশানকে গঙ্গার তীর থেকে স্থানান্তর করার সরকারি প্রস্তাবকে বিরোধিতা করে রামগোপাল ঘোষ বলেন যে শহরে অথবা শহরের সন্নিকটে কোনো স্থান নির্দিষ্ট শ্মশানঘাটের ব্যবস্থা না করে উক্ত স্থানান্তরীকরণ অযৌক্তিক। তাছাড়া সরকারি প্রস্তাবে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের তিনি যথেষ্ট চেষ্টা করেছেন শ্মশানটিকে উক্ত স্থানে রাখার জন্য। রামগোপাল শুধু সমাজ সংস্কারী ছিলেন নয়, তিনি ছিলেন সমাজের যুক্ত এক মানবদরদী ব্যক্তি। বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত ভিডিও খালি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয়, সাবস্ক্রাইব